রাজবাড়ী মিডিয়ায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ রাজবাড়ী মিডিয়ার আমার আলাপন অনুষ্ঠান। এই রাজবাড়ী মিডিয়ার আমার আলাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শুনব এই দেশের সর্ববৃহৎ পল্লী, এই দৌলতদিয়ায় অবস্থিত এই পল্লী নিয়ে নারী ও শিশুদের সুরক্ষায় যিনি সর্বক্ষণ কাজ করে চলেছেন সেই পাইক্ট বাংলাদেশের ম্যানেজার, দৌলতদিয়া শাখা কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার জনাব মোহাম্মদ মুজিবুর রহমান খান জুয়েল ভাইকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। ভাইয়ের কাছ থেকে আমরা শুনব অজানা অনেক কথা এই দৌলতদিয়া পল্লী নিয়ে। এবং আপনাদের জানিয়ে রাখি, রাজবাড়ী মিডিয়ার আমার আলাপন অনুষ্ঠান আমি প্রতিদিন এই রাত 8টার পর থেকে এই অনুষ্ঠানটি শুরু করব এবং আমাদের অতিথি থাকবেন বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গ। আমাদের অতিথি থাকবেন। আমরা অনুষ্ঠান সূচিতে চলে যাচ্ছি। ভাই, আপনাকে আমাদের এই আমার আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনি আমাদের এই রাজবাড়ী মিডিয়ায় সময় দিয়েছেন, সেজন্য আপনাকে স্বাগতম, ধন্যবাদ জানাই। রাজবাড়ী মিডিয়ার সকল কলা কৌশলী এবং আপনাকেও ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাই লাইভে যে সকল ব্যক্তিবর্গ আমাদের এই আজকে অনুষ্ঠান দেখছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সকলেরকে ধন্যবাদ জানিয়ে আমরা কথা বলা শুরু করব ইনশাল্লাহ। ভাই, আমি প্রথমেই জানতে চাচ্ছিলাম যে এই যে দেশের সর্ববৃহৎ পল্লী, এই দৌলতদিয়ায় অবস্থিত এই পল্লীতে আসলে কতজন নারী এখানে আছে, এই থেকে আপনার আমরা শুরুটা করতে চাচ্ছিলাম। ধন্যবাদ রাজবাড়ী মিডিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা যৌনপল্লী অথবা যৌনকর্মী এদের নিয়ে আলোচনার শুরুতে আমরা যেটা বলতে পারি যে আসলে এই যৌন পেশার যে ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে আলোচনা করা দরকার। প্রথমে যেহেতু সৃষ্টির শুরু থেকে মানুষ বিভিন্ন পেশায় তারা জীবিকা নির্বাহ করেছে। কোনো সময় নারীরা তারা এই পরিবার পরিচালনার জন্য দায়িত্ব নিয়েছে, কোনো সময় পুরুষ দায়িত্ব নিয়েছে। এবং ওই সময় কিছু কিছু নির্দিষ্ট পেশা ছিল, যেমন কৃষিকাজ, শিকার করে পশু আহরণ করা, তারপর শ্রম বিক্রি, এ ধরনের অনেক পেশা ছিল। কিন্তু এটা অনুমান করা হয় যে সামন্তীয় যুগের মাঝামাঝি সময়ে এসে নারীর দেহ বিক্রির মাধ্যমে একটা আয়ের প্রচলন শুরু হয় এবং সেইটাই যৌন পেশা নামে বর্তমানে আখ্যায়িত দিয়েছে। এবং এইখানে আরো বলা যায় যে এটার যে সঠিক কোনো পাওয়া যায় না, সঠিক কোনো সময় পাওয়া যায় না। তবে মনে করা হয় যে সামন্তীয় যুগের যে মাঝামাঝি সময় যে একটা সভ্যতা, সেই সভ্যতা থেকেই এই পেশার সৃষ্টি অথবা জন্ম যেটা বলতে পারি আমরা। এই যে আপনারা দীর্ঘ বছর বা এই পল্লীতে আপনারা কাজ করে যাচ্ছেন, আসলে আপনাদের কাজের ধরনটা যদি আমাদেরকে জানাতেন বা এই আমার আলাপন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমার প্রিয় বন্ধু বা দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন, আমরা জানতাম। আসলে এটা বলার আগে আমি আরেকটু কথা বলতে চাই, যেটা আসলে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের বৃহত্তম যৌনপল্লী, যেটা দৌলতদিয়া যৌনপল্লী, যেটা রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবস্থিত। এই যৌনপল্লীর একটা ব্যাকগ্রাউন্ড বলা দরকার। যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড বললে বোঝা যাবে যে আসলে এইটার পূর্বের অবস্থা কি এবং এইটা কেন এখানে সৃষ্টি হয়েছে। এটা আসলে এক সময় গোয়ালন্দ একটা জনবহুল এবং একটা ট্রানজিটের একটা বড় একটা ঘাট ছিল, যেটা থেকে গোয়ালন্দ ঘাট থেকে সরাসরি ভারতের সাথে ট্রেন যোগাযোগ ছিল এবং
এই গোয়ালন্দ ঘাট থেকে নারায়ণগঞ্জ এবং চিটাগাংয়ের সাথে স্টিমারের ব্যবস্থা ছিল। যেহেতু একটা বড় ট্রানজিটের জায়গা হইল এই গোয়ালন্দ, তখন মানুষ ট্রেনে আসতো এবং এইখানে অবস্থান করতো এবং এক সময় স্টিমার আসলে সেই স্টিমারে চলে যেত। কিছু সময় এখানে কিন্তু তাদের অবস্থান করা লাগতো এবং সেই অবস্থানের প্রেক্ষিতেই এখানে এই যৌনপল্লীটা সৃষ্টি হয়। সেটা আসলে এখানের মানুষের সাথে আলোচনা করে জানা যায় যে আসলে এটার সঠিক যে বয়স কত সেটা বলা মুশকিল। তবে গোয়ালন্দ যখন নদী শাসন থেকে শুরু করে বিভিন্ন সমস্যার কারণে যখন স্টিমার ঘাট বিলীন হয়ে যায়, তখন এই যৌনপল্লীটা দৌলদিয়া ঘাটে এসে প্রথমে স্থাপন হয় এবং সেই সময় ওই সময় গোয়ালন্দ থেকে এটা ভেঙে দেওয়ার পরে গোয়ালন্দের মানুষ এই যৌনপল্লীটাকে ওইখানে আর করতে দেয় নাই, বিধায় ওই সময় এরা একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে পড়ে যায় এবং তৎকালীন যে জাতীয় সংসদ সদস্য মরহুম আক্কাস আলী মিয়া, তিনি প্রথম এরা যাতে মানে বিচ্ছিন্নভাবে না হয়ে যায় এবং বিচ্ছিন্নভাবে হয়ে গেলে এটা পরিবেশের উপর অথবা সমাজের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেই চিন্তাধারাকে কেন্দ্র করে তাদেরকে এক জায়গায় রাখার জন্য তখন মরহুম আক্কাস আলী মিয়া জাতীয় সংসদ সদস্য 1984 সালে এটা দৌলদিয়া ঘাটে একটা জায়গা করে দেয় যে এখানে তারা যাতে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে, যাতে করে এই যে যৌনকর্মীরা তারা একটা জায়গায় থাকে, পরিবেশে ছড়াইয়ে না পড়ে এবং পক্ষান্তরে এইখানে যারা বিভিন্ন সংস্থা, দেশীয় বিদেশি উন্নয়ন সংস্থা যারা কাজ করে, তারা যাতে এদের সেবাটা দিতে পারে, বিভিন্ন সেবার মাধ্যমে এদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত, এদের শিশুদের মূলধারায় সম্পৃক্ত, এদের বিভিন্ন রকমের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে তাদের মানবাধিকার, তাদের তাদের স্বাস্থ্যগত যে সমস্যাগুলো সেইগুলো বলার জন্য এদের একটা নির্দিষ্ট জায়গা দরকার এবং নির্দিষ্ট জায়গা হওয়ার কারণে এই মেসেজগুলো তাদের কাছে সহজে পৌঁছানো সম্ভব হয়েছে, যার কারণে এটা নির্দিষ্ট জায়গায়, এটা দৌলদিয়ায় বর্তমানে অবস্থিত, এটা আনুমানিক প্রায় 30 একর জমির উপরে এটা অবস্থিত এবং এইখানে অনেকগুলো গেট আছে যে গেট দিয়ে মানুষ যাওয়া আসা করে এবং বর্তমানে এখানে প্রায় 1300-র অধিক যৌনকর্মী এখানে এখন বর্তমানে আছে এবং এর আশেপাশে যেমন পোড়াভিটা থেকে শুরু করে এর আশেপাশে আরো 200-র অধিক যৌনকর্মী যারা এক্স যৌনকর্মী তারা এখানে বসবাস করতেছে এবং আমাদের যে উন্নয়ন সংস্থাগুলো এখানে কাজ করে তাদের বিভিন্ন সার্ভের মাধ্যমে এখানে এই যে যৌনকর্মী এদের ভিতরে প্রায় 700-র অধিক শিশু রয়েছে, যে শিশুরা 18 বছর নিচে আছে শুরু থেকে এবং এরা বিভিন্ন জায়গায় বসবাস করতেছে এবং এই এনজিও অথবা উন্নয়ন যে সংস্থাগুলো তার সাথে সাথে আন্তর্জাতিক যে সংস্থাগুলো এখানে এদের যৌনকর্মীদের এবং যৌনকর্মীদের শিশুদের সেবা দেওয়ার মাধ্যমে এরা বিভিন্নভাবে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য তারা চেষ্টা করতেছে এবং সর্বোপরি উন্নয়ন সংস্থাগুলো এখানে যে যৌনকর্মী আছে অথবা যারা মা হয়েছে তাদের এই মেসেজটা দিতে পেরেছে যে এখানে যারা শিশু আছে তাদের শিক্ষার মাধ্যমে এদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং তারাও বুঝতে পারে যে শিক্ষা একটা মানুষকে মুক্তি দেয়, একটা জাতিকে মুক্তি দেয়। সেই চিন্তাধারাকে সামনে রেখে এখানে সকল মায়েরা তাদের শিশুদের পড়াশোনার বিষয়ে আগ্রহী। আপনারা শুনছেন আমরা আমাদের অনুষ্ঠান আমার আলাপন অনুষ্ঠান আপনারা সরাসরি রাজবাড়ী মিডিয়ায় দেখছেন। আমাদের সাথে আপনাদের শুরু থেকেই বলেছি এই দৌলতদিয়া পল্লী অজানা কথা, এই অজানা কথা আপনারা শুনছেন এবং সরাসরি দেখছেন। আপনাদের যদি মতামত থাকে বা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই প্রশ্নগুলো তুলে ধরব এবং ভাই এই প্রশ্নগুলোর উত্তর দিবেন।
আপনাদের যারা আমাদের এই লাইভটি দেখছেন সবার কাছে আমাদের এই আজকের অনুষ্ঠান ঘিরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আরেকটু বিষয় জানতে চাই, এই দেশের সর্ববৃহৎ পল্লী দৌলতদিয়া, এই পল্লীতে যৌন পেশার ইতিহাস যদি আপনি একটু বলতেন। আসলে ইতিহাস বলে পেশার যে ইতিহাস, সেটা তো প্রথমেই বললাম যে যৌন পেশার ইতিহাসটা এটা একেবারে সামন্তীয় যুগ থেকে শুরু হয়েছে, এবং বাংলাদেশে যেটা শুরু হয়েছে সেটা হয়তো বাংলাদেশের কোনো এক জেলায় শোনা যায়, সেটা আমি জেলাটার নাম ওইভাবে বলতে চাই না, যে কোনো এক জেলায় প্রায় এটা আনুমানিক 200 বছরের পুরনো একটা পেশা, যেটা হয়তো সীমান্তবর্তী কোনো একটা জেলায় তখন সে যারা ভারতের যারা জমিদার ছিল সেই জমিদাররা আনন্দ ফুর্তি করার জন্য এখানে আসতো। এইভাবে একটা পাওয়া যায়, যেটা আমরা ইসের মাধ্যমে গুগলের মাধ্যমে এটা ওইভাবে একটা আসে। তবে ওইটা কতটা সত্যি সেটা করা মুশকিল। তবে অনুমান করা হয় যে ওই সময় সীমান্তবর্তী কোনো জেলা থেকে প্রথমে এই যৌনপল্লীর ইতিহাস শুরু হয়, এবং আস্তে আস্তে এটা বিস্তৃতি ঘটে এবং বাংলাদেশে অনেকগুলো যৌনপল্লীর সৃষ্টি হয়। কিন্তু সময়ের সাথে সাথে অনেক যৌনপল্লী বিলীন হয়ে যায়, এবং বর্তমানে বাংলাদেশে 10টি যৌনপল্লী বিদ্যমান আছে। তো 10টি যৌনপল্লীর ভিতরে সবচেয়ে বৃহৎ রাজবাড়ির গোয়ালন্দ, ফরিদপুরের 2টা, একটা সিএমবি ঘাট, একটা রথখোলা, যশোরে একটা যেটা মারোয়ারি মন্দির বলে, যেটা পটুয়াখালীতে একটা যেটা চরপাড়ায় অবস্থিত, বাগেরহাটে যেটা নাগের বাজারে অবস্থিত, এবং খুলনার দাকুপ উপজেলায় একটা আছে যেটা বানিয়ে শান্তা নামে পরিচিত। পদ্মার এপারে এই 60টি যৌনপল্লী বর্তমানে এখন বিদ্যমান আছে, এবং পদ্মার ওপারে আর 3টি আছে, একটা ময়মনসিংহ, একটা টাঙ্গাইল, এবং একটা টাঙ্গাইল, আর একটা হইলো আরেকটা যৌনপল্লী আছে। 3টা যৌনপল্লী পদ্মার ওপারে। তো এই যৌনপল্লীতে বাংলাদেশের অনুমান করা হয় যে 5000-এর অধিক যৌনকর্মী এই টোটাল 10টা যৌনপল্লীতে বসবাস করে, এবং এর অধিকাংশ সবচেয়ে বড় যেটা সেটা হলো দৌলতদিয়া। তো দৌলতদিয়ায় এতটা ছিল না, যখন টানবাজার অথবা নারায়ণগঞ্জ, মাদারীপুর, খুলনার শহরে যেটা ছিল, এই পল্লীগুলো যখন উঠে যায়, তখন এই যৌনকর্মীরা এই দৌলতদিয়া অথবা আশেপাশের যে যৌনপল্লীগুলো সেইগুলো আশ্রয় নেওয়ার কারণে দৌলতদিয়ার যৌনকর্মীর সংখ্যা ওই সময় অনেক বেড়ে যায়। তবে মানে আশার বিষয় যেটা, সেটা যারা উন্নয়ন কর্মী আছে, উন্নয়ন সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো এদের নিয়ে কাজ করার ফলে, যদি আমি আরেকটু পিছনে যাই, তো দেখা যায় যে এদের মানবাধিকার সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, তারা তাদের মানবাধিকার সম্পর্কে জানতো না, এবং এক সময় তারা জুতা পরে বাইরে যেতে পারতো না। তো এই যে উন্নয়ন কর্মী যারা অথবা উন্নয়ন সংস্থা যেগুলো, তারা আন্দোলনের মাধ্যমে এবং এর পাশাপাশি যৌনপল্লীর ওই সময় যারা নেতৃত্ব স্থানীয় যারা ছিল, এই উন্নয়ন সংস্থাগুলো কিছু নেতৃত্ব তৈরি করে তাদের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে আমরা সাকসেসফুল হই, এবং পরে মেয়েরা জুতা পায়ে দিয়ে তারা বাইরে যেতে পারত। এবং সর্বোপরি যে এদের আরো যেটা করুণ ছিল, যে এদের মারা যাওয়ার পরে এদের কোনো দাফন কাফনের ব্যবস্থা ছিল না, এবং এদের জানাজাও হতো না। কিন্তু এই যে উন্নয়ন সংস্থাগুলো, সেইগুলো তাদের বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে এবং সরকার এবং স্থানীয় জনগণকে তারা সম্পৃক্ত করে, তারা বুঝাতে সক্ষম হয়েছে যে এরাও মানুষ, এদেরও জানাজা পাওয়ার অধিকার আছে, এদেরও কবর দেওয়ার অধিকার আছে। সেই চিন্তাধারাকে কেন্দ্র করে এক সময় রাজবাড়ির সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতায় তখন এখানে যে উন্নয়ন সংস্থাগুলো আছে, পায়েক বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্র, কেকেএস থেকে শুরু করে সেভ দ্য চিলড্রেন, তারা সকলের সমন্বয়ে আর্থিক সহযোগিতার মাধ্যমে
এই যৌনপল্লীর পাশেই একটা কবরস্থানের জায়গা ক্রয় করে সেখানে বাউন্ডারি ওয়াল দেওয়ার মাধ্যমে তাদের স্থায়ী দাফনের একটা কবরস্থানের ব্যবস্থা করা হয়, যেটা অনেক মানবিক। আগের যে অমানবিক যে কাজগুলো ছিল, যেটা তাদের মাটি খুঁড়ে তাদের রাখা যেত না, তাদের ইট বেঁধে এই পর্দায় তাদের ভাসাই দেওয়া হতো, অথবা তাদের হাত পা বেঁধে তারপর হয়তো চরের ভিতরে গিয়ে মাটি চাপা দিয়ে আসতো। এইভাবে তাদের ছিল। তো সেইটা সেই জায়গাটা এখানে যে উন্নয়ন সংস্থাগুলো আছে তাদের কাজের মাধ্যমে, তাদের বলার মাধ্যমে, এবং সর্বোপরি রাজবাড়ী এবং গোয়ালন্দের যারা প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার যারা সাংবাদিক আছে তাদের লেখনীর মাধ্যমে, এবং এই অঞ্চলের মানুষ, এই স্থানীয় মানুষ তাদের মোটিভেশন দেওয়ার পরে তারাও বোঝে যে না, সর্বোপরি এরাও মানুষ, এইদেরও সবকিছুর অধিকার আছে। আর এর আগে থেকে বলা যায় যে সবাই এদের একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে বন্দি করে রাখা হতো। এরাও ঠিক একইভাবে এরা বন্দি থাকতে পছন্দ করতো, অথবা এটা তাদের একটা নেচার বলবো, যে তাদের একটা নেচার যে তারা বন্দি থাকতে পছন্দ করে এবং তারা বাহিরে কোনো অবস্থাতেই যেতে চায় না। এটা তাদের একটা ন্যাচারাল নেচার। মানে তারা যতই অসুস্থ হোক, তারা অসুস্থ হলে তারা বাহিরে যেতে চায় না। তারা যদি অনেক অসুস্থ হয় তারপরও তারা বলে না এবং বাহিরে যেতে চায় না, তারা ওই গণ্ডির ভিতরে থাকতে চায়। এবং অন্য এই এলাকার অথবা অন্যান্য মানুষ যারা, অথবা তারা স্টিগমা এবং ডিসক্রিমিনেশনের কারণে তারাও বাহিরে যায় না, অথবা স্থানীয় মানুষও তাদের বাহিরে ভেবে ওয়েলকাম জানায় না। কিন্তু এইখানে সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলো কাজ করার মাধ্যমে তাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ডে সেলিব্রেশনে অংশগ্রহণের মাধ্যমে তাদের যে সামাজিকীকরণের পথ, সেই পথটা অনেক সুগম হয়েছে। এখন তারা বাহিরে আসে, তাদের সমস্যার কথা বলে, তারা চিকিৎসা নেওয়ার জন্য আসে। যে সকল সংস্থাগুলো স্বাস্থ্যসেবা দেয়, বিশেষ করে গণস্বাস্থ্য কেন্দ্র এটা একেবারে পল্লীর ঘেঁষা একটা সংস্থা, এবং এইখানে সবসময় প্রায় 24 ঘন্টায় MBBS ডাক্তার থাকে, তারা এইখানে সেবা নিতে আসে। তো সেক্ষেত্রে বলা যায় যে এখন আগের পরিবেশ, এখন যে পরিবেশ সেইটা একেবারেই ভিন্ন। তবে আমরা আরো এ নিয়ে বলবো, আমরা আরো হয়তো এদের অনেক বড় বিষয়, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, একবারে এত কিছু বলা সম্ভব না, কারণ এদের আরো অনেক বিষয়, এরা কিভাবে এখানে আসে, তারপর তাদের জীবনযাপন, তাদের নেচার, তারা কি পায়, তারা কি হারায়, তাদের বিবাহ, তাদের সন্তান ধারণ, সেই সন্তান প্রসব, এই সন্তানদের আবার মানুষ করা, অনেক সামনে এই অনেক প্রশ্ন রয়েছে, যেগুলো আমরা হয়তো এই পর্বে হয়তো সম্ভব না হলে আমরা আগামী পর্বে শুনবো যে আসলে এরা কি উপায়ে তারা এই পল্লীতে তারা আগমন করে অথবা আসে, কি উপায়ে আসে, এবং কি কারণে তারা আসে, এবং কিভাবে তারা আসে। এই বিষয়গুলো আমরা হয়তো যদি আমাদের সময় দেওয়া হয়, অথবা আমরা হয়তো আগামী পর্বটার হয়তো এটা আলোচনা করা যেতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা সরাসরি দেখছেন রাজবাড়ী মিডিয়ার আমার আলাপন অনুষ্ঠান। আর এই আমার আলাপন অনুষ্ঠান সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা, আর আপনাদের মতামত জানতে চাই, এবং সাউন্ড শব্দ ঠিক আছে কিনা এটাও আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আমাদের আয়োজন। আর আপনারা যেহেতু শব্দ শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে এই পল্লীর অজানা ইতিহাস। আমাদের আজকের আমার আলাপন অনুষ্ঠানে আমরা ভাই জানতে চাই যে এই বর্তমানে এই দৌলতদিয়া পল্লীতে বর্তমানে নারীরা আসলে কেমন আছে? বর্তমানের পরিস্থিতিটা একটু ক্রিটিক্যাল, যেহেতু এক সময় বাংলাদেশের আমরা যেটা বলতাম যে পশ্চিম অঞ্চলের যে প্রবেশ দ্বার খ্যাত দৌলতদিয়া ছিল, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট, এবং এই নৌরুট থেকে হাজার লক্ষ গাড়ি আসা যাওয়া করত, এবং যাত্রী আসা যাওয়া করত, এবং এই আসা যাওয়ার যে
বিষয়, সেই বিষয়ে এখানে মানুষ অনেক সময় তাদের থামতে হতো, অনেক সময় তাদের অবস্থান করতে হতো, কিন্তু বর্তমানে সেই অবস্থাটা আর নাই। দৌলতদিয়ার সেই জৌলুস এখন হারাই ফেলছে এবং সেই জৌলুস হারানোর কারণে সেই প্রভাবটা এই যৌনপল্লীর উপরেও পড়েছে, যার জন্য এখন এখানে যেমন যৌনকর্মী দিন দিন কমে যাচ্ছে, তেমনি এখানের মানুষ আসা যাওয়া কমে যাচ্ছে। বর্তমানে এদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, একেবারেই মানে নাজুক অবস্থা। তবে আরেকটু বিষয় এখানে পরিষ্কার করা ভালো, যে অনেকে হয়তো মনে করতে পারে যে দৌলতদিয়া যৌনপল্লী ঘিরে যে সংস্থাগুলো, সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো কাজ করতেছে, অনেকের হয়তো মনে হইতে পারে যে এটাকে এস্টাবলিশ করার জন্য এই সংস্থাগুলো কাজ করে, অথবা এদের ধরে রাখার জন্য এই সংস্থাগুলো কাজ করে। এই জায়গাটা একটু পরিষ্কার করা ভালো যে আসলে বিষয়টা সেইভাবে না। যে সংস্থাগুলো কাজ করে তারা প্রথমে যেটা তারা এক্সপেক্ট করে যে এদের যে শিশু আছে সেই শিশুগুলো এই পেশায় যাতে আর না আসে, তারা সমাজের মূল স্রোতে তারা সুন্দর এবং সুস্থ জীবনযাপন করতে পারে, সেই ধারা নিয়ে এই সংস্থাগুলো কাজ করে। যে আমার সংস্থা পায়াক্ট বাংলাদেশ ঠিক একই কাজ করে, যে প্রথমত এই শিশুরা যাতে এই পেশায় না যায় তাদেরকে সামাজিকভাবে তাদেরকে এই পেশা থেকে বের করে নিয়ে আসা, এবং এই ব্রথেলকে এস্টাবলিশড না, এই ব্রথেলে যারা মায়েরা আছে সেই মায়েদেরও যেহেতু এরা এখানে আছে এবং এটা স্বাস্থ্যগত অনেক বিষয় এর সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যগত সেবা দেওয়ার মাধ্যমে তাদেরকে সুস্থ রাখা, তাদেরকে সামাজিক যে তাদের অধিকার আছে, রাষ্ট্রীয় যে অধিকার আছে সেই অধিকারগুলো তাদের নিশ্চিত করা। যেমন একটা উদাহরণ বলতে পারি যে তারা অনেকেই ভোটার হইতে পারতো না, এখন সেই ভোটার হওয়ার পথটা সুগম করা, শিশুরা জন্ম নিবন্ধন করতে পারতো না, সেই জন্ম নিবন্ধনের পথটা অনেক সুগম হয়েছে, তারা এই ভোটার হওয়ার মাধ্যমে তাদের জাতীয় পরিচয়পত্র তারা পেয়েছে। তো এই ধরনের কিছু কাজ এই সংস্থাগুলো করে, এবং এই যে যারা এখানে যৌনকর্মী আছে তাদের জন্য অপশন আছে, অনেক সংস্থাই এখানে কাজ করে যারা এই যৌনকর্মীদের অন্য বিকল্প পেশায় নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যাতে তারা এই পেশাটা পরিত্যাগ করে। হয়তো আমাদের অনেকেই মনে করে অথবা অনেকেই এই ব্যাপারটা মনোভাব আছে যে এই সংস্থাগুলো এই যৌনপল্লীটাকে এস্টাবলিশ করতে চায়, আসলে বিষয়টা সেই জায়গা না। আমরা এটা পরিষ্কারভাবে বলতে চাই যে এখানে শিশু যারা তাদেরকে প্রথম সেভ করা দরকার, এবং এই সেভ করতে গিয়ে যে কাজগুলো করা দরকার তাতে স্থানীয় রাষ্ট্রীয় বড় সংস্থা এবং সরকারি সংস্থা সবাই এগিয়ে আসতে হবে, কারণ কোনো একটা সংস্থা অথবা একটা ইসের পক্ষে সম্ভব না এত বড় সমস্যা একদিনে অথবা অল্প দিনে শেষ করা। তো এটা স্পষ্ট যে আমরা যারা এখানে উন্নয়ন সংস্থাগুলো আছে এবং সরকারি যে সংস্থাগুলো আছে তারা সবাই একমত। আমরা চাই যে এইখান থেকে এটা আস্তে আস্তে এটার সংখ্যা কমে আসবে, এবং আমি যেটা দেখছি, আমি 2013-তে যখন এখানে কাজ করছি তখন আমি দেখছি এখানে যৌনকর্মী প্রায় 2500 প্লাস, কিন্তু বর্তমানে কিন্তু সেই 2500 প্লাস নাই, সেটা কমে এখন কিন্তু প্রায় হয়তো 12-13 চলে আসছে। এবং কিছু আমার বোনেরা মায়েরা তারা সামাজিকীকরণের মাধ্যমে তারা বিকল্প পেশায় গেছে, বিভিন্ন সংস্থা তাদের সহযোগিতা করছে, বিশেষ করে শিশুরাও ওইখানে তেমন ফেরে নাই। কিছু শিশুরা ফিরছে যারা যাদেরকে সেভাবে সুযোগ সুবিধা ছিল না, তারা হয়তো কিছু শিশুকে ফেরে নাই, সেটা অস্বীকার করার বিষয়ে ফেরছে যারা, আর অনেকেই ফেরে নাই। যেমন আমাদের পায়াক্ট বাংলাদেশের কথা যদি বলি, আমাদের 10টি মেয়ে আমাদের বিভিন্ন জেলায় তারা সামাজিক বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের বিবাহ দেয়া আছে, তারা সুন্দর এবং সম্মানজনক জীবিকা নির্বাহ করতেছে, এবং আমাদের বর্তমানেও আমাদের 15 জন শিশু আমাদের এই পায়াক্ট বাংলাদেশ সেই হোমে অবস্থান করতেছে, এবং আমাদের যে ডোনার ছাড়াই আজকে 2007 সাল থেকে আজ পর্যন্ত কোনো অনুদান, কোনো ডোনার ছাড়া শুধু পায়াক্ট বাংলাদেশের অর্থায়নে এই শিশুরা লালিত পালিত হচ্ছে, এবং এরা সকল সুযোগ সুবিধা সহ তাদের ধর্মীয় শিক্ষা, সাধারণ শিক্ষা, সামাজিক মূল্যবোধ, তাদের বিনোদন, খেলাধুলা, সকল কিছুর মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক চর্চা, সকল কিছুর মাধ্যমে একজন যোগ্য নাগরিক হিসেবে
গড়ে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তো এখানে যারা সরকারি সংস্থা আছে তাদের কাছে উদাত্ত আহ্বান, বেসরকারি বড় বড় সংস্থা আছে, বিদেশি সংস্থা আছে, তাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা আসেন, এই শিশুদের জন্য কাজ করেন। এবং এই শিশুরা অনেক মেধাবী, তারা যদি একটু সুযোগ পায়, তারা শিক্ষায় ভালো করে, তারা সংস্কৃতিতে ভালো করে, খেলাধুলায় ভালো করে, এবং তারা চায় যে তারা একটি সুন্দর এবং সুস্থ জীবন পায়। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ মুজিবুর রহমান খান জুয়েল। আপনার কাছ থেকে শুনলাম আজকে এই দৌলতদিয়া পল্লী সম্পর্কে অজানা অনেক কথা, আরো অনেক কথাই আপনার জানা রয়েছে, কারণ দীর্ঘ বছর ধরে আপনি এই পল্লী ঘিরে নারী ও শিশুদের সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। আমরা পরবর্তীতে জানবো কেমন বয়সের নারীরা এই পল্লীতে থাকেন। আপনারা যদি আপনাদের মতামত বা আপনাদের কমেন্ট বক্সে যদি ভাইয়ের পরবর্তী সময়ে আবারও এই দৌলতদিয়া পল্লী সম্পর্কে জানতে চান, আমাদের কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমরা ভাইকে যুক্ত করার চেষ্টা করব। এবং আপনারা সরাসরি দেখছেন আমার আলাপন অনুষ্ঠান। আমরা শুধুমাত্র রাজবাড়ী মিডিয়ায় আমরা এই অনুষ্ঠানটি সরাসরি আপনাদের জন্য, আপনাদের অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করব। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সমাজের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ রাজবাড়ী মিডিয়ার আমার আলাপন অনুষ্ঠানে থাকবে। আপনাদের মতামতের ভিত্তিতে, আপনাদের মন্তব্যের ভিত্তিতে, আপনাদের প্রশ্নের মাধ্যমে আমার আলাপন অনুষ্ঠান শুরু হবে এবং শেষ হবে। সকলে ভালো থাকুন। আবার আমরা পরবর্তী সময়ে আবার বিশেষ সমাজের বিশেষ কোনো ব্যক্তিকে নিয়ে আমরা আমার আলাপন অনুষ্ঠানে আপনাদেরকে হাজির করব। আমরা ধন্যবাদ জানাই আজকের আমাদের সম্মানিত অতিথি রাজবাড়ী মিডিয়ায় সময় দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমিও সকলকে, বিশেষ করে রাজবাড়ী মিডিয়াকে ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানের সাথে যুক্ত করার জন্য, এবং ধন্যবাদ জানাই যে শ্রোতাগণ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।